বন্ধ হয়ে আসছে আশির। শিয়াব উম্মতের মতো তার যেন কোনো এক তৃষ্ণার্ত মরুযাত্রীর বহু বছর পর জলের খোঁজ পেয়েছে। আশির সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তীব্র এক ভালো লাগা ও ভয়ের মিশ্রণে সে নিজেই অবাধ্য দুই হাত শিয়াবের মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরল। শিয়াব যেন কোনো মরণ নেশায় তলিয়ে গেছে। সে কি করছে না করছে তার হিতাহিত জ্ঞানটুকু যেন লোপ পেয়েছে। শুরুতে জেদের বসে আশির দখলে নিল, এখন আশির গায়ের সেই মিষ্টিখানে শিয়াবের মস্তিষ্ক এক আদিম চেপে বসেছে। অনেকক্ষণ পর যখন শিয়াব, তখন দুজনে আত্মরা মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে লাগলো। আশির ঠোঁট দুটো ফুলে টকটকে লাল হয়ে গেছে, কিন্তু শিয়াবের ঘোর কাটল না, বরং আশির শরীরে বেশি পাগল করে তুলল। মুহূর্তের ব্যবধানে শিয়াব আশির সেই স্পর্শে আশি যেন জীবন্ত পাথর হয়ে গেল। সে উম্মতের মতো আশির ঘাড়ে এবং গলায় একের পর এক যেন আজ সে আশিকে নিজের ভিতরে শুষে নেবে। আশি হাঁপাতে হাঁপাতে হাতের মুঠে বিছানার চাদর ফেঁসে ফেলেছে। শিয়াবের এমন বেপরা আর বুনো আশি কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছে। তার নিজের শরীর যেন তার সাথে বিশ্বাসঘাত করছে। সে শিয়াবকে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। শিয়াবের তপ্ত নিঃশ্বাস আশির নরম চামড়ায় আগুনের মতো বেঁধেছে। শিয়াব এবার আরও গম্ভীরে মুখ ডুবিয়ে অস্ফুট স্বরে গোঙাতে গোঙাতে বলেছিলাম না, বলেছিলে না আমি বুড়ো হয়ে যাব, কেউ বাবা ডাকবে না। আজ দেখো এই বুড়ো হওয়ার আগে তোমারে কেমন করে আমার নেশার জালে আটকাই। আশির গলার স্বর বুঝে আসছে। ও শুধু অস্পষ্ট বলতে শিয়াব ভাইয়া আর না, কিন্তু তার সেই ক্ষীণ আকুতি শিয়াবের উন্মাদনার আগুনে যেন আর ঘি ঢেলে দিল। শিয়াবের গভীরতা আরো বাড়তে লাগলো। সেই তীব্রতা এতটাই প্রখর যেন কোনো নারী তার হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলতে বাধ্য। শিয়াব পেটের নরম চামড়া শিয়াবের উন্মাদনাগুলো আশিকে যেন সুখের এক উত্তাল জোয়ারে ভাসিয়ে দিল। স্বামীর স্পর্শ যে এতটা মাতাল করা হতে পারে, এতটা মধুর হতে পারে, তা আশি আজ প্রতি পদে পদে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ শিয়াব এমন জায়গায় স্পর্শ করলো আর এমন কাণ্ড করে বসলো যে আশির চোখ দুটো বড় বড় হলো। তীব্র এক আবেশ ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শিয়াবের কাঁধে সজোরে কামড় বসিয়ে দিল। সেই যন্ত্রণার চিলিক যেন শিয়াবের মস্তিষ্ক বিদ্যুতের মতো কাজ করলো। এক মুহূর্তে সে থমকে গেল। তন্দ্রাচ্ছন্ন ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে এতক্ষণ কি করেছিল, কতটা বেপরোয়া হয়ে উঠছিল, ভাবতে শিয়াবের মাথায় যেন রক্ত চলে গেল। সে থরথর করে কাঁপতে থাকা আশির দিকে তাকিয়ে দেখল আশি এখনো চোখ বন্ধ করে জ্বরে আক্রান্ত রোগীর মতো হাঁপাচ্ছে। নিজেকে আর সামলাতে পারল না শিয়াব। সেই মুহূর্তে আশির উপর থেকে উঠে পড়ল এবং প্রায় দৌড়ে ব্যালকনিতে চলে গেল। বাইরে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো, যেন ভেতরের এই আগ্নেয়গিরিটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। নিজের হাতের উপর নিজের রাগ হচ্ছে। কি করতে যাচ্ছিল সে? এই মেয়েটাকে তো সে ঘৃণা করার কথা ছিল, তবে ওর শরীরের নেশায় সে এভাবে অন্ধ হয়ে গেল। আশি বড় বড় শ্বাস নিতে নিতে ধীরে ধীরে চোখ খুলো, দেখলো পাশে শিয়াব নেই, জায়গাটা শূন্য। মুহূর্তে আশির লজ্জায় আর আবেশে গুটিসুটি মেরে উল্টো দিকে হয়ে শুয়ে পড়ল। শিয়াব সেই উন্মাদ করে স্পর্শে এখনও তার শরীরের প্রতিটি কোষে শীর্ষানি জাগাচ্ছে। ঘাড়ে যেখানটায় শিয়াব মুখ ডুবিয়েছিল সেখানে যেন এখনও তপ্ত নিঃশ্বাসে তাপে পড়ছে। আশির অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। বুকের ভেতরটা কেন জানি এক অদ্ভুত সুখে ভরে গেল। সে নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে বিছানায় গড়াগড়ি খেল। লোকটা এতক্ষণ রাগের মাথায় যাই করুক না কেন, সে স্পর্শে নিখাদ একটা টান ছিল, যেটা আশি টের পেয়েছে। আর সে হাসতে হাসতে আর খুশিতে ডগমগ হয়ে চোখ বন্ধ করলো। সে এই বেপরোয়া রূপটা বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো।
আশিফ বালিশে মুখ গুজে নিজের গায়ের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মনে লাজুক এসে বিড়বিড় করলো, লোকটা স্পর্শ এমন করে, আমি তো পুরো পাগল হওয়ার উপক্রম ছিলাম। হাত পা সব অবশ হয়ে গেল। তবে কি স্বামীরা স্পর্শ সত্যি এমন মাতাল করে? এতটা নেশা থাকে ওতে? আর সে নিজের গলার সে জায়গাটায় আঙুল দিয়েছিল যেখানে সে একটু আগে অস্তিত্ব জানান দিয়েছিল। ভাবতে আর সে সারা শরীর নতুন করে শিরশির করে উঠল। মেরুদণ্ড দিয়ে এক পশলা হিমেল বয়ে গেল। লজ্জায় আর আবেশে সে বিছানায় পা দাপিয়ে বালিশে মুখ গেছে আরও জোরে চেপে ধরল। আশির মনে হতে লাগলো শিয়াবের ওই রুক্ষ জেদি ব্যবহার আড়ালে কোথাও একটা গভীর তৃষ্ণা লুকিয়েছে। আর সে হাসতে হাসতে মনে মনে বলল, আমাকে জব্দ করতে এসে নিজেই তো দেখি কুপোকাত, প্রেগনেন্ট বানানোর হুমকি দিয়ে এখন নিজের লজ্জায় ব্যালকনি থেকে বাতাসের কাছে মাপ চাচ্ছেন বুঝি? বাঘের তেজ দেখে এখন জল হয়ে গেছে। আশির ঠোঁটের কোণে সেই চিলতে হাসিটা যেন আর কিছুতেই কমছে না। সে বারবার নিজের ঠোঁট কামড়ে ধরেছে আর শিয়াবের এই বেপরোয়া মুহূর্তগুলো কথা ভেবে এক অজানা সুখের অতলে তলিয়ে যাচ্ছে। রুমের বাতাসটা ধীরে ধীরে ভারী আর মধুর হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি মায়াবী হচ্ছে। ব্যালকনি এক কোণে রৌদ্র তুরাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আসছে। তার মুখটা তুরার ঘাড়ে খুঁজে নিপুণভাবে গুজে দিয়ে চোখ বন্ধ করে এক গভীর প্রশান্তি অনুভব করছে। তুরাও যেন আবেশে পাথর। রৌদ্রের গায়ে পুরুষালী ঘ্রাণ আর বুকের দুঃখখানি তাকে এক অজানা নেশায় আচ্ছন্ন করছে। দুজনে নিজ উন্নাথে এই আদিম নিস্তব্ধতা নিজেদের স্পন্দন দিয়ে অনুভব করছে। হঠাৎ রৌদ্র তার নেশাত চোখ দুটো খুলল। সে তুরার কানের কাছে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় ফিসফিস বলল, পুরোটা রাত কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করতে দিবি? একটু আদর করতে দিবি না তোরা? দিয়ে দে না আজকে এই বিশেষ রাতটা শুধু আমাকে। তোকে আমার বুকের পাঁজরে পিষে নিয়ে আজ সুখের কোনো অতলে রাজ্যে ভেসে চলি। তোর এই ছোট্ট কোমল শরীরটাকে আমার সাথে পুরোপুরি মিলিয়ে দিতে দে না। তুরার লজ্জায় আড়ষ্টে চোখ বন্ধ করে বলল। ঠিক সেই মুহূর্তে রৌদ্র আবারও একদম তুরার কানের লতি তপ্ত নিঃশ্বাসে ফিসফিস করল, চল না তোরা হারিয়ে যাই দুজন মিলে এক অগাধ সমুদ্রের নদীতে, যেখানে শুধু তুই আর আমি ভাসবো। একে অপরের তপ্ত নিঃশ্বাসগুলো খুব কাছ থেকে অনুভব করব। আজ রাতটা শুধু আমারই হোক। রৌদ্রের এমন তৃষ্ণার্ত কথাগুলো শুনে তুরার মনে হলো লজ্জায় তার কান দিয়ে এখনই গরম ধোঁয়া বেরোতে শুরু করবে। শরীরের ভেতরে এক বিচিত্র শিহরণ, ধমনীতে রক্ত চলাচলের গতি বাড়িয়ে দিল। তুরা রৌদ্রকে সহ্য করতে না পারে এক ঝটকে রৌদ্রকে ধাক্কা দিয়ে রুমে চলে গেল। খাটের কিনারা শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিতে লাগলো। হৃৎপিণ্ড যেন বুকের পাঁজরে ভেঙে বেরিয়ে এসছে। রৌদ্র হারার পাত্র নয়। সে বাঘের মতো ধীর পায়ে রুমে এলো এবং পেছন থেকে তুরাকে আরও নিজের বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তুরার ঘাড়ে তোরা হাঁপাতে হাঁপাতে আত্মনাদ করার মতো করে বলল, আমার কেমন জানি লাগছে রৌদ্র, প্লিজ আপনি দূরে যান। রৌদ্র তুরার আকুতি শুনে থামল না, বরং তুরার কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে নেশামাখা গলা বলে, কেমন লাগছে বউ? খুব ভালো নাকি খুব বেশি ভয়? তুরা দিশেহারা হয়ে নিজের শাড়ি হাতের মুঠে খামচেল কাঁপতে খুলে, জানি না, প্লিজ আপনি দূরে যান। রৌদ্র এবার তুরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আঙ্গুলের ডগা দিয়ে তুরার থুতনিটা উঁচু করে ধরে সরাসরি চোখের দিকে তাকালো, যেন সে চোখে এখন এক আদিম তৃষ্ণা। রৌদ্র গম্ভীর স্বর বলল, এখনো তো কিছুই করলাম না, তাতেই তুই এমন হাঁপাচ্ছিস? তোরা কোনো উত্তর দিতে পারল না, শুধু আবেশের চোখ দুটো বুঝে ফেলল। রৌদ্র ধীরে ধীরে তুরার গলায় থাকা ভারী গয়নাটা হুক খুলে ফেলল। গয়না শীতল স্পর্শ রৌদ্রের আঙ্গুলের ছোঁয়া তুরা অস্ফুট স্বরে বলল, আপনি আমার গয়না খুলছেন কেন? রৌদ্র তুরার কানের ঝুমকোটা আলতো করে খুলতে খুলতে নেশাদর করে বলল, তোকে নিয়ে সুখের নদীতে ভাসবো বলেছিলাম না? ভারী গয়না পরে কি আর অতলে গভীরে যাওয়া যায়? তোরা কোনো প্রতিবাদ করলো না। রৌদ্রে একে একে তুরার শরীর থেকে সব গহনা সরিয়ে ফেলল। রৌদ্রের প্রতিটি তুরক যেন কোনো এক মায়াবী ঘোরে তলিয়ে যাচ্ছে। তুরার শরীর যেন নিজের অজান্তে রৌদ্রের আরও কাছে যেতে চেয়েছে। এক সময় তুরা নিজেকে আর সামলাতে পারল না। সে দুহাত রৌদ্রর শক্ত করে জড়িয়ে ধরে রৌদ্রের বুকে মুখ গুজে বলল, আপনার আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। রৌদ্রের ঠোঁটের কোণে এক জয়ী হাসি ফুটে উঠল। সে একটানে তুরার
পিঠের তাই কতটুকু পাগল হয়েছে শুনি। রৌদ্রের সেই শীতল অনেক অনেক বেশি। প্লিজ রৌদ্র, আমাকে আজ আপনার করে নিন। আমি আর সহ্য করতে পারছি না। রৌদ্র যেন হাতে আকাশের চাঁদ পেল। মুহূর্তের মধ্যে সে তুরাকে এক ঝটকায় পাজাগুলো করে তুলে নিল। তুরার চোখের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বুক চিরিয়ে আসা স্বরে বলল, আমি কিন্তু এখন বেশি বেপরোয়া তুরা। আমি নিজের উপর নিয়ন্ত্রণ নেই আমার। আজ হয়তো তোকে অনেক কষ্ট দিয়ে দিয়ে ফেলবো, সামলাতে পারবি তো? তুরা রৌদ্রের বুকে লোমশ অংশে নিজের মুখটা আরও বেশি করে গুজে দিয়ে শার্টের কলার থামতে দিল। কাঁপা কাঁপা গলায় শেষবারের মতো আত্মসমর্পণ করল, পারবো। রৌদ্র আর এক সেকেন্ডও দেরি করলো না। তুরাকে বুকের সাথে লেপ্টে ধরে সে ধীর কদমে গোলাপের পাপড়ি বিছানো সেই সাজানো বিছানার দিকে এগিয়ে গেল। রৌদ্র তুরাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে নিজের শরীরের ভার তুলার উপর ছেড়ে দিল। তার কপালে আলতো করে রৌদ্র আবেগঘন করলো, আই লাভ ইউ। তুরা সেই স্পর্শে চোখ বন্ধ করে শিহরিত কণ্ঠে বলল, আই লাভ ইউ টু। রৌদ্র আর দেরি করলো না। মুহূর্তের মধ্যে তুরা হাঁপাতে হাঁপাতে রৌদ্রের পিঠে হাত রেখে সেই নিবিড় ধীরে ধীরে দুজনের শরীরে আবরণ সরে গেল। তারা একে অপরের সাথে মিলিত হয়ে গভীর সুখের জোয়ারে ভাসতে লাগলো। রৌদ্র আজ এতটাই বেপরোয়া হয়ে উঠছে যে তার চোখ থেকে অশ্রুকণা কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। রৌদ্র বুঝছে যে তুরার কষ্ট হচ্ছে, কিন্তু সে এতটাই নিয়ন্ত্রণহীন যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। রৌদ্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে এক আদিম তুরাকে নিজের ভালোবাসায় বিদ্ধ করতে লাগলো। তার প্রতিটি স্পর্শে এক তৃষ্ণার্ত শিকারী তীব্র অধিকার। তুরার যন্ত্রণা আর চরম উত্তেজনা অতিশয্যে দিশেহারা হয়ে রৌদ্রের নখের সেই গভীর আশ্রে রৌদ্রে পিঠ চুইয়ে রক্ত বেরিয়ে এসলো। নেশায় বুঁদ হয়ে থাকা রৌদ্র সেই যন্ত্রণার লেশমাত্র অনুভব করতে পারছিল না, বরং পিঠের সেই জ্বলন তাকে আরও বেশি বেপরোয়া আর বুনো করে তুলল। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস মিলেমিশে ঘরের গুমোট বাতাসকে যেন আগুনের মতো উত্তপ্ত করে তুলল। রৌদ্র যেন আজ প্রতিজ্ঞা করছে তুরার অস্তিত্বের প্রতিটি কণা নিজের মাঝে বিলীন করে নিবে। এভাবে সময়ের হিসাবে ছাপিয়ে রৌদ্র হারিয়ে গেল তুরার গহীনে অরণ্যে। দীর্ঘ প্রতীক্ষা আর মান অভিমানের দেওয়াল ভেঙে দুটো বিরোহী হৃদয় আর দুটো তৃষ্ণার্ত দেহ আজ পূর্ণতায় একে অপরের সাথে একাত্ম হয়ে মিশে গেল। তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু আয়নের বাহুবন্ধনে যেন লোহার শিকল। আয়ন তিথিকে বুকের সাথে এমনভাবে পিষে ধরে রেখেছে যেন তার হাড়গোড় সব ভেঙে গুঁড়ো করে এখনই নিজের শরীরের ভিতর ঢুকিয়ে নিবে। আয়নের হাতের মুঠো তিথিকে এভাবে গলা কাটা পাখির মতো ছটপট করতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তিথিকে দেওয়ালের সাথে চেপে দাঁতে দাঁতে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? আমি তোর বিবাহিত স্বামী। কোনো পরপুরুষ নেই যে আমার ছয়ে তোকে এভাবে ছটফট করতে হবে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে কাঁদো কাঁদো গলায় আত্মনাদ করল, প্লিজ আয়ন ভাই, আমাকে ছেড়ে দিন। আমি আমার রুমে যাব। আমার একটুও ভালো লাগছে না। আমার নিঃশ্বাস তোমার নিঃশ্বাস আমার দম বন্ধ রাখছে। আয়ান তিথির আগুনের মতো জ্বলন্ত চোখে তাকে সে গর্জন শুনল, কেন? আমি কি তোকে মেরেছি যে তুই আমার জান হাতে নিয়ে পালাতে চাইছিস বলে? আয়ন আবারও তিথির ঘায়ের নরম চামড়ার গলায় উন্মোদনের মতো তার তপ্ত নিঃশ্বাস তিথির শরীরে জ্বালা ধরে দিল। আয়ন অস্ফুট স্বরে নেশাতুর কণ্ঠে ফিসফিস করল, তিথি প্লিজ, আজ আমাকে তোর মাঝে মিশে যেতে বাধা দিস না। যেদিন তোকে যে আঘাতগুলো দিয়েছিলাম আজ আদরের ছয়ে সেই ক্ষতগুলো ভুলিয়ে দিব। আয়ন এই বুনো আক্রমণাত্মক ভালোবাসায় তিথি ভেতরে ভেতরে কুচকে যাচ্ছে। সারা শরীর তখন ভয় আর ঘৃণায় রিরি করছে। হঠাৎ তিথি প্রচণ্ড শক্তিতে নেশায় চুর হয়ে থাকা আয়নকে সজোরে ধাক্কা মারল। আয়ন অপ্রস্তুতে টাল সামলাতে না পারে কয়েক কদম দূরে ছিটকে গেল। তিথি দেখলো এটাই সুযোগ। সে দ্রুত মেন দরজার দিকে তাকালো, কিন্তু বুঝলো দরজা খুলতে গিয়ে আয়ন তাকে নিমেষে ধরে ফেলবে। ঠিক তখনই তার চোখ পড়লো ব্যালকনির দিকে। আর এক মুহূর্ত কাল খবর না করে তিথি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ব্যালকনিতে ঢুকে পড়ল। দ্রুত কাচের পাল্লা টেনে ভেতর থেকে খিল আটকে দিল।
তিতির এমন দুঃসাহস দেখে আয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণে তার অবাক হঠাৎ চরম আক্রোশের রূপ নিল। সে ধীরে ধীরে ব্যালকনির কাছের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার রক্তবর্ণ চোখ দুটো কাছের উপর থেকে তিতিকে যেন গিলে খেতে লাগলো। আয়ন দরজার এপাশ থেকে ভারী এবং সপাট গলে বলল, তিতি, ভালোই ভালো বলছি, দরজাটা খুলে দে। আজ তোকে আজ আমার চাই, খামোখা জেদ করে আমাকে আর রাগিয়ে দিস না। আমি খেপে গেলে কিন্তু তোকে বাঁচানোর কেউ থাকবে না। তিথি ব্যালকনির রেলিংটা শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিচ্ছে। রাতের ঠান্ডা বাতাসে তার শরীর ঘামছে। সে বুক চিতিয়ে চিৎকার করে বলল, মরে যাবো তবু আমি এই দরজা খুলবো না। তোমার মতো একটা অসভ্য মানুষের সাথে কিছুতেই থাকবো না। আয়নের ঠোঁটে কোনো এক পৈশাচিক এক বাঁকা হাসি ফুটে উঠল। সে কাচের উপর তর্জনী দিয়ে টোকা মেরে নিচু কিন্তু তীক্ষ্ণ ছিল। তাই বুঝি? তুই কি ভাবছিস এই ঠুনকো কাচের দরজা আমাকে আটকে রাখতে পারবে? আমি যদি একবার এটা ভেঙে ভেতর আসি, তবে তোর শরীরের হাড়গুলো আমি আস্ত রাখবো না, তবে হাড়গুলো ভাঙবো একদম অন্যভাবে, একদম গভীরকে। বুঝেছিস তো কোনো উপায় এর কথা বলছি? আয়নে এমন নোংরা আর নির্লজ্জ ইঙ্গিতপূর্ণ কথা শুনে তিতি লজ্জায় আর অপমানে কুঁকড়ে গেল। সে দু হাতে নিজের কান চেপে ধরে গলার সর্বোচ্চ শক্তি বলে, আয়ন ভাইয়া, তুমি কিন্তু সীমা সারিয়েছে। তোমার মতো মানুষের মুখে সবসময় টেপ লাগিয়ে রাখা উচিত। সারাক্ষণ অসভ্য জানোয়ারের মতো কথা বলতে তোমার একটু বাধে না? ভেতর থেকে আয়ান এবার দাঁতে দাঁত চেপে চরম উন্মোদনে ফেটে পড়ল। সে কাচের দরজায় নিজের হাত চেপে ধরে চাপা গর্জন দিয়ে বলল, আমি যথেষ্ট সভ্য ছিলাম তিথি। আমাকে এই অসভ্য জানোয়ার হওয়ার পথে তুই ঠেলে দিলি। এখন যখন জানোয়ার বানিয়ে ফেলছি, তখন সারা জীবন আমার এই অসভ্যতা আমি তোকে সহ্য করতে পারি। 1 ইঞ্চি জায়গা আমার আজ তোকে ছাড়বো না আমি। দাঁড়া, আমি আসছি বলে আয়ন ঝড়ের গতিতে তার স্টাডি রুমের দিকে পা বাড়ল। তিথি ওপাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। যে আয়নকে চেনে সে জানে এই লোকটা যে কোনো উপায়ে ব্যালকনিতে পৌঁছে যাবে। তিথি মরি হয়ে চারদিকে তাকালো। হঠাৎ চোখ পড়লো ব্যালকনি এক কোণে কাপড়ে শুকনো টাঙানো এক মোটা প্লাস্টিকের রশিটা। মরো নয়তো বাঁচো, এই মন্ত্র জপ করে তিথি দ্রুত রশিটা খুললো। তারপর রেলিংয়ের সাথে একটা শক্ত গিঁট দিয়ে রশিটা নিচে ঝুলে পড়ল। নিজের শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে সে এক বুক সাহস নিয়ে রেলিং টপকে নিচে নামতে শুরু করলো। হাত ছিলে যাচ্ছে, কিন্তু প্রাণের ভয়ে সে পাথর। অন্যদিকে আয়ান তার স্টাডি রুম থেকে ডুপ্লিকেট চাবি খুঁজে নিয়ে মুহূর্তে ব্যালকনির দরজা খুলল, কিন্তু ভেতরে ঢুকে তার পায়ের তলার মাটি যেন ব্যালকনি একদম ফাঁকা। আয়ন পাগলের মতো চারপাশে তাকালো, তারপর চোখ পড়লো রেলিংয়ে বাঁধা সেই রশির দিকে। সে দ্রুত রেলিংয়ের কাছে গিয়ে ঝুঁকে দেখলো তিথি মাঝপথে ঝুলে ঝুলে নামছে। তিথিকে এভাবে পালাতে দেখে আয়ানের মাথায় যেন শয়তান সাওয়ারলো। সে রাগে না পেরে বরং অদ্ভুত বাঁকা হাসলো। আয়ন নিচু হয়ে রশির গিঁটটা ঝটপট খুলে ফেলল। তিথি যখন নিচ দিকে নামার চেষ্টা করছে, ঠিক তখনই রশিটা আলগা হয়ে যায়। সে বিকট এক চিৎকার দিয়ে নিচে পড়ে যেতে লাগলো, কিন্তু আয়ান পুরোপুরি ছাড়ল না। সে রশিটা টেনে তিথিকে শূন্যে ঝুলিয়ে এবং রেলিংয়ের সাথে আবারও এমনভাবে বাঁধল যে তিথি এখন মাটির কয়েক ফুট উপর দৌড় খাচ্ছে। তিথি এখন দিশেহারা। সে না পাচ্ছে নিচে নামতে, না পাচ্ছে উপরে উঠে। বাতাসের তোড়ে সে পেন্ডুলামের মতো এদিক ওদিক দোল খাচ্ছে। সে বুঝতে পারছে আয়ান যদি এখন রশিটা ছেড়ে অথবা রশিটা ছিঁড়ে দেয়, তবে তার কোমরে হাড় আস্ত থাকবে না। সে কান্নায় ভেঙে পড়ে ওপরের দিকে তাকে চিৎকার করল, আয়ন ভাই, প্লিজ এমন করো না, আমি পড়ে যাব, দয়া করে। আয়ন রেলিংয়ের উপর হাত রেখে তিথির এই অসহায়ত্ব ভোগ করতে করতে ঠান্ডা গেল, কী বললে, পালাবি আমার থেকে, রেহাই পাবি? ওখানেই থাক, ঝুলে থাক, দেখি তোর ওই রূপের গর্ব তোকে উপরে টেনে তোলে কিনা। তিথির এখন শূন্যে ঝুলে থাকা অবস্থায় ডুকরে কেঁদে উঠল। সে তার দুহাত রশি ধরার শক্তি ফুরিয়েছে। সে ভিজে গলা আত্মনাদ করল, আয়ন ভাইয়া, এমন কেন করছো? তুমি তো আমাকে কোনোদিন সহ্যই করতে পারো না, দু চোখে দেখতে পারো না, তবে কেন আজ আমার শরীরটা এভাবে চাইছো? আর রেলিংয়ে হেলান দিয়ে একদম স্বাভাবিক কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, কারণ তুই আমার বিবাহিত স্ত্রী, তোর উপর আমার সবটুকু অধিকার আছে। তোর শরীরের প্রতিটি বিন্দুতে মিশে যাওয়ার অধিকার আমার আছে। দিদি কান্না তোরে হিক্কা তুলে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না, তাহলে আজ কেন এই কথা বলছো? আয়নের চোখ এক অন্ধকারে আকাঙ্ক্ষা খেলা গেল। সে নিচু হয়ে তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মানিনে বলছিলাম, কিন্তু কোনোদিন মানবো না এমন তো বলিনি। এখন তোকে আমি
মনে প্রাণে আমার অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিছে। তাই জেদ ছাড়, এখন ভালোই ভালো উপরে উঠে আয়। দুজনে মিলে রাতটা এমনভাবে কাটাবো যেন বাসর ঘরে খাটটা আমাদের উন্মাদনা সইতে না পারে ভেঙে যায়। তিথি এবার হাউমাউ করে কেঁদে দিল। আয়নের এই নির্লজ্জ বেপরোয়া কথাগুলো তার কানে সীসার মতো বিচ্ছে। আয়ন তিথির এই চরম অসহায়ত্ব আর কান্না দেখে এক পৈশাচিক আনন্দ পেল। সে রেলিংয়ের উপর হাতল দিয়ে চাপড়াতে চাপড়ে, দিও না গো বাসর ঘরে তিথি আজ জ্বালায়, অন্ধকারে বদ্ধ করে সইব না এ পালা। এই লাইনগুলো বলে আয়ন হঠাৎ রেলিংয়ের উপর দিয়ে নিচে ঝুঁকে ঝুলে থাকা তিথিকে খুব আদর করে ডাকল, তিথি। তিথি কাঁদতে কাঁদতে অপমানে জ্বলে উঠে রাগে চোখে উপরের দিকে তাকে চিৎকার, কি? আয়ন এক মুহূর্ত সময় নিল, তারপর তিথির দিকে তাকে একটা বাঁকা চোখ টিপে বাতাসে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে নেশাদের কণ্ঠ, আয় আদরীয়। আয়নে এমন নির্লজ্জ দুটো রসিকতা দেখে তিতির পিত্তি জ্বলে গেল। সে রাগে আর যন্ত্রণায় রশিটা আরো শক্ত করে খামচে দিল। আয়নের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য সে গলার সর্বোচ্চ শক্তি ধরে ঘৃণা ভরা পাল্টা জবাব দিল। আয়নের এই কথা শুনে বিন্দুমাত্র রাগ হলো না। তার শয়তানি হাসিটা আরো চওড়া হলো। সে নেশার ঘুরে থাকা তিথির দিকে তাকিয়ে দাঁতে ঠোঁট চেপে বলল, আয় দেখাই। তিথি অবাক আর আতঙ্কিত হয়ে আবার জিজ্ঞেস করল, কি দেখাবে? আয়ন এবার একদম নিচু হয়ে রেলিংয়ের থেকে তিথির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার। আয়নের কথা শুনে তিথির গা ঘিন ঘিন করে উঠল। সে উপরের দিকে না থেকে বরং নিচের দিকে মুখ করে রাগে থুতু ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ঘৃণা ভরা কেচে কেচে বলল, ওয়াক থু, তোমার কি একটু লজ্জা করে না এসব বলতে? আয়ন এবার রেলিংয়ে দু হাতে লোহার মতো শক্ত করে চেপে ধরল। তিথির মুখে এমন কথা শুনে মাথার রগগুলো রাগে দপদপ করে উঠল। সে উপর থেকে নিচের দিকে ঝুঁকে তীক্ষ্ণ আর আক্রমণাত্মক গলায় গর্জে উঠল, ওরে শালির বাচ্চা শালি, আগুনে কেরোসিন ঢেলে দিয়ে আবার কয় আমার লজ্জা করে না? তোরে খালি একবার বিছানায় পাই, লইয়া দেখ তোর কি অবস্থা করি আমি। তিথি আর কোনো কথা বলল না, রাগে ফুঁসতে ফুঁসতে রসে আঁকড়ে ঝুলে রইল। আয়ন উপর থেকে এই জেদ দেখে বুঝে নিল যে এত সহজে কাজ হবে না। তিথি যে রীতিমতো ঘাট তেরামি করছে সেটা আয়নের মাথায় চড়ে বসলো। মুহূর্তের মধ্যে আয়ন নিজের গায়ের শার্টটা বোতামগুলো এক এক করে ছিঁড়ে ফেলার মতো করে খুলে রাখলো এবং শার্টটা দূরে ছুঁড়ে মারল। তিথি আর চোখে উপরের দিকে তাকিয়ে আয়নের পেশিবহুল অনাবৃত বুক আর কাঁধ দেখে কুঁকড়ে গেল। ভয়ে আর অস্বস্তিতে তোতলা তোতলা জিজ্ঞেস করলো, তুমি শার্ট খুললে কেন? আয়ন তখন রেলিংয়ে বাঁধা রশিটার গিটটা খোলার হুকুম। সে বাঁকা হাসে অন্তত ঠান্ডা আর নেশাদুর করে বলে, কি করব বল? নিজে তো উপরে আসবি না, তো আমাকেই তোর কাছে যেতে হবে। তাই আমি নিচে আসছি। আর শার্ট খুললাম কেন জানিস? কারণ আজ আমি তোকে ওই ঝুলে থাকা অবস্থায় রশি বেয়ে নিচে যাওয়ার পর তোর তো আর শার্ট খোলার মতো হাত খালি থাকবে না, তাই আগেই নিজের থেকে তৈরি করে নিলাম। তিথি আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। আয়ন রশিটা নিজের এক হাতে পেঁচিয়ে ধরে আর নিচু হয়ে ফিসফিস করে বলল, আজ পাঠিকারে জানবে আমি আয়ান খান তোকে মাছ আকাশে ঝুলে ঝুলে আদর করছি। আজ তোর কোনো বাহানা, কোনো দেওয়াল আমাকে আটকাতে পারবে না। তৈরি হয় তিথি, তোর জমদূত আসছে। কথাটা বলে আয়ন কোনো পরিণতির কথা না ভেবে রেলিং টপকে এক লাফে রশিটা হাতে পেঁচিয়ে নিচে নামতে শুরু করলো। তিথি ভয়ে চরম আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করল। আয়ন যে এতটা বেপরোয়া আর নির্লজ্জ হতে পারে তা তিথি আজ হাড়ের মজ্জায় টের পাচ্ছে। শূন্যে ঝুলে থাকা অবস্থায় আজ যে আয়নের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই সেটা বুঝতে পেরে তার শরীর অবশ হয়ে রাখল। তিথি ভাবনার মাঝে হুট করে নিজের কোমরে কারো বলিষ্ঠ আর শীতল হাতের স্পর্শ অনুভব করলো। তিথি চমকে উঠে চোখ মেলে দেখলো আয়ান তার এক হাতে রশি, অন্য হাতে মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থায় আয়ান এক হাঁচকা তাদের দুজনে তপ্ত নিঃশ্বাস তখন একে অপরের মুখে আশ্রে পড়ছে। আয়ন তিথির ভয়ার্ত চোখের দিকে কামনার দৃষ্টিতে তাকে গাঢ় স্বরে ফিসফিস করে বলল, টানা 5 মিনিট
আয়ান যখন তিথিকে ছাড়লো, তার দুজনের দম বন্ধ হওয়ার দশা। ঝুলে থাকা অবস্থায় শরীরের সবটুকু শক্তি যেন ওই একটা চুম্বনে শেষ হয়ে গেছে। তিথি দিশেহারা হয়ে আয়নের জাপটে ধরে হাঁপড়ের মতো বড় বড় শ্বাস নিতে লাগলো। আয়নের তপ্ত নিঃশ্বাস তখন তিথির। মুহূর্তের মধ্যে আয়ান তার কোমরে থাকা রশিটা দিয়ে নিজেকে আর তিথিকে একদম আষ্টে বেঁধে দিল। এখন আর পড়ে যাওয়ার ভয় নেই, বরং একটা শরীর অন্যটা থেকে সিমেন্টের মধ্যে লেপ্টে আছে। তিথি কাঁপতে কাঁপতে আয়ানের চোখের দিকে তাকে আত্মনাদ করল। আয়ান, তুই একটা আস্ত পাগল সাইকো। এই মরণঝুঁকির মধ্যে তুমি এসব করছো? আমাদের প্রাণটা তো যেতে পারতো। আয়ান বাঁকা হাসলো। সে হাসিতে বুনো আকাঙ্ক্ষা। ডান হাতের উপরে রশিটা শক্ত করে ধরে অন্য হাতে তিথির উন্মুক্ত পিঠ নিজের দিকে পিষে ধরল। তারপর আচমকা তিথির ঘাড়ে নরম চামড়ায় বুনো এক কামড় বসিয়ে দিয়ে ফিসফিস করে বলল, এটা হবে আমাদের জীবনের বেস্ট বছর। পুরো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আয়ন খান তোকে আজ মেঘের মতো উড়ে উড়ে ভালোবেসেছে। এমন বছর পৃথিবীতে আর কোনো প্রেমিক কোনোদিন করতে পারবে না। তিথি যন্ত্রণায় কামনায় তীব্রতর চিৎকার করে উঠল। ভয়ে আর উত্তেজনায় শরীর নেই। আয়ন যেন, নিচে নামো, আমার খুব খারাপ লাগছে, সারা শরীর কেমন করছে। আয়ন কোনো কথা না বলে তিথিকে কাছে নিয়ে তারপর একদম নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মেরে। শুধু তাই নয়, আয়ন তার পাগলামির নিচে নেমে দোলনায় আম গাছের নিচে সুইমিং পুলে দেখালো। আয়নের পাগলামি শেষ হলে আয়ন পানি থেকে তিথিকে কোলে তুলে নিয়ে ডাঙায় উঠালো। তিথি আয়নের বুকে মুখ গুজে থরথর করে কাঁপছে। তাদের দুজনের শরীর ভিজে একাকার হয়ে গেছে। আয়নের ভেজা চুলের পানি টুপটুপ করে তিথির মুখে আর গালে পড়ছে, যা তিথির কাঁপুনি আরও বাড়িয়ে দিচ্ছে। আয়ন তিথিকে নিয়ে অতি সপ্তপনে সেই ব্যালকনিতে এসে দাঁড় করে দিল। তিথি দাঁড়াতে গেল, কিন্তু পা দুটো যেন ব্যথায় আর ক্লান্তিতে জমে পাথর হয়ে গেছে। শরীরের সবটুকু শক্তি যেন সেই পানির নিচে শেষ হয়ে গেছে। আয়ন নিচে পড়ে থাকা শাড়িটা তুলে তিথির গায়ে আলতো করে পেঁচিয়ে দিল। তিথি তখনও শীতে আর আতঙ্কে কাঁপছে। সে আয়নের দিকে ঝাপসা চোখে তাকিয়ে কাঁপা কাঁপা করল, তুমি যে এতটা সাইকো হতে পারো তা আমার মনের ভুলেও জানা ছিল না। একটা আস্ত মাথা মেন্টাল পাগল তুমি। নিজের জীবনের পরোয়া নেই, আমার কথা তো একবারও ভাবলে না। আয়ন তিথির কথা শুনে শব্দ করে হাসলো, বরং সেই চেনা বাঁকা হাসিটাই দিল। সে তিথির ভেজা চুলে আঙুল চালিয়ে মুখটা একটু উঁচু করে ধরলো। আয়নের চোখে তখন সেই নেশার বিজয়ের আভা। আয়ন ফিসফিস করলো, পাগল তো তোকে কাছে পাওয়ার দিন থেকে হয়ে গেছে রে তিথি। আর এই পাগলামিটা না থাকলে কি আজকের এই রাতটা এমন ইতিহাস হয়ে থাকতো? এখন বেশি কথা না বলে চল, রশি বেয়ে উপরে উঠতে হবে নাকি? আজ এই অবস্থায় সদর দরজা দিয়ে ঢুকে সবাইকে আমাদের বাসরের গল্প শোনাবি। আয়নের কথা শুনে তিথি প্রায় চিৎকার করে ওঠার মতো গল্প, কি আমার এই অবসন্ন শরীর নিয়ে আমি এবার রশি বেয়ে উপরে উঠবো? তুমি কি আমার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট রেখেছো? একটা দানবের মতো নিজের শরীরের সবটুকু আমার ব্যথায় কুঁকড়ে যাচ্ছি। আমি আর এক পা নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আয়ন তিথি এমন অসহায়তা আর্তনাদ শুনে একদলে তপ্ত নিঃশ্বাস পড়ল। তারপর ঠোঁটের কোণে এক পরিচিত বাঁকা হাসি ফুটে উঠল। সে তিথির কানের কাছে মুখ নিয়ে কামুক কণ্ঠে বলল, ভালো হয়েছে। এখন প্রতিটা পদক্ষেপ, শরীরের প্রতিটি ভাঁজ তোর মনে হবে যে আমার ছোঁয়া আছে। এই ব্যথাটা তোকে সারা রাত মনে করে দিবে যে তুই আয়ন খানের বউ, আর ব্যথাটা আয়ন খানের আদরের ব্যথা। তিথি আর কোনো উত্তর দেওয়ার ভাষা পেল না। তার শরীর তখন ঠান্ডায় ক্লান্তিতে থরথর করে কাঁপছে। আয়ন এবার তিথিকে একবার আপাদমস্তক খুঁটিয়ে দেখল। তারপর কোনো কথা না বলে আয়ন হঠাৎ ওই ঝুলে থাকা রশিটা দু হাতে শক্ত করে ধরল। তিথি অবাক হয়ে ভুরু কুঁচকে গেল। আয়ন একাই অন্তত ক্ষিপ্ততার সাথে রশি বেয়ে উপরে উঠতে শুরু করলো। তিথি নিচে দাঁড়িয়ে হতভম্ব। এই মানুষকে আসলে রক্ত মাংস মানুষ? এত কিছু হওয়ার পর তার শরীরে এই শক্তি কোথা থেকে আসে? সে একা উপরে উঠে যাচ্ছে, তাকে নিচে এ অন্ধকারে ফেলে রেখে। তিথি ভাবনার মাঝে আয়ন উপরে উঠে এক বুক শ্বাস ভরে নিল। নিজেকে কিছুটা শান্ত করে নিয়ে আয়ন উপর থেকে ঝুঁকে তিথির দিকে তাকে নিচে বলে, রাশিটা ধর, শুধু তুই দুহাত শক্ত করে ধরে থাকবি, আমি টেনে তুলব, একদম ভয় পাবি না। তিথি প্রথমে কিছুটা ইতস্তত করলে শরীরে ব্যথায় আর নিচ থেকে উপরে ওঠার শক্তি পাচ্ছিল না। সে ধীরে ধীরে রশিটা দু হাতে
শক্ত করে মুঠোয় করে নিল। আয়নের উপর থেকে নিজের সবটুকু গায়ের জোর খাটিয়ে রশিটা টেনে টেনে তিথিকে উপরে তুলে রাখলো। তিথি যখন রেলিংয়ের কাছাকাছি পৌঁছলো, আয়ন দ্রুত হাত বাড়িয়ে তাকে একদম পাজাকোলা করে তুলে নিয়ে ব্যালকনিতে দাঁড় করলো। পায়ের নিচে শক্ত তিথি হুঁশ ফিরে এলো। আয়নের স্মৃতিগুলো তখন শরীরে কাটা দিচ্ছে। তিথি এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অনেক কষ্টে শরীরটা টেনে টেনে পা টেনে টেনে হেঁটে রুমে ঢুকলো। আয়ন তখন ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাঁপানো শ্বাস ফেলছে। তিথি দ্রুত আলমারি থেকে নিজের শুকনো জামাকাপড় বের করে নিল এবং আয়নের দিকে একবার না থেকে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে দরজা আটকে গেল। গোসল শেষ করে তিথি শুকনো কাপড় পরে রুমে আসার সাথে সাথে আয়ন অদ্ভুত চোখে ইশারা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বিড়বিড় করে গালি দিল। কিছুক্ষণ পর আয়ন গোসল শেষ করে কোমরে শুধু একটা তওয়ালে জড়িয়ে বের হয়ে গেল। তিথির এই অবস্থা দেখে তিথি দ্রুত নিজের নজর সরিয়ে নিল এবং অন্যদিকে তাকে দাঁতে বলল, অসভ্য, লাজ শরম সব ধুয়ে মুছে খেয়ে ফেলছ। আয়নের কানে তিথির কথাগুলো ঠিকই পৌঁছালো। আয়ন তাওয়ালে দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে নির্বিকার ভঙ্গিতে বলল, এইভাবে নাক মুখ কুচকানোর দরকার নেই। এমনিতে তুই আমার সব দেখছিস, আর আমিও তোরটা। নতুন করে লুকানোর কিছু নেই। আয়নের মুখে এমন নির্লজ্জ কথা শুনে তিথির রাগ আর লজ্জায় কান দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তার ইচ্ছে করছে এখনই গিয়ে আয়নের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। আয়ন আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। তারপর তিথিকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে থেকে বাঁকা হাসি বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, নাকি আবার গেম খেলবি? তিথি একদম রাগে ফেটে পড়ল। সে চিৎকার বলল, কি খেলবো না? দরজা খুলে দাও, লক করে লেখছো কেন? আমি আমার রুমে যাব। তিথির কথা শুনে আয়ন একটা শয়তানি হাসি দিল। সে আগে থেকে জানতো তিথি চলে যেতে দেবে, তাই সতর্ক হয়ে আগে দরজার চাবিটা দিয়ে লক করে দিল। আয়ন ধীরে ধীরে তিথির দিকে এগোতে শুরু করলো। আর চোখে সেই শিকারী দৃষ্টিটা আবার ফিরে এসেছে। আয়ন ধীরে বলল, কোথায় যাবি? তিথি ভয়ে আর রাগে পিছুতে পিছুতে দেওয়ালের সাথে মিশে গেলো। সে আত্মনাদ করলো, আমার রুমে যাব। তোমার আশা তো পূরণ হয়ে গেছে, এখন আর আটকে রেখেছো কেন? আমাকে যেতে দাও। আমি তোমার মতো একটা জানোয়ারের সাথে এক ঘরে এক মুহূর্ত থাকবো না। আয়ন এগোতে এগোতে তিথিকে হাতের দেওয়ালের সাথে আবদ্ধ করে ফেলল। আয়নের চোখের দৃষ্টিতে একরোখা জেদ। সে তিথির খুব কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে বলল, তোকে কে বলেছিল আমার আশা পূরণ হয়েছে? আমার আশা তখনই পূরণ হবে যখন তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। সকালবেলা উঠে তোর মুখটা দেখবো। সকালবেলা ঘুম ভাঙলে যখন তোকে আমার বুকে আবিষ্কার করবো, তখনই আমার আশা পূরণ হবে। এখন থেকে এটাই তোর রুম। এই রুম থেকে বের হওয়ার কথা কল্পনা করবি না, বুঝেছিস? কথাটা শেষ করে আয়ন কোনো সুযোগ না দিয়ে তিথিকে এক ঝটকে কোলে তুলে নিল। তিথি অপ্রস্তুত, হাত পা ছুটে ছটফট করতে লাগলো, কিন্তু আয়ন লৌহ কঠিন বাঁধন আলগা হলো না। আয়ন তিথিকে বিছানায় এনে শুইয়ে দিয়ে মুহূর্তের মধ্যে কোলবালিশের মতো আষ্টে পৃষ্ঠে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। তিথি আয়নের শক্ত বুকের উপর দু হাত দিয়ে অনবরত ধাক্কা দিয়ে চেঁচিয়ে, আয়ন ভাই, আমার একদম সহ্য হচ্ছে না তোমাকে, প্লিজ মুক্তি দাও আমাকে। আয়ন এবার চোখ না খুলে তিথিকে আরও শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তার কণ্ঠস্বরে এক ধরনের গভীর হুঁশিয়ারি। সে চিবুক স্বরে বলল, ডোন্ট ডিস্টার্ব বউ। একবার শাওয়ার নেওয়াইছি, আবার বাধ্য করিস না শাওয়ার নিতে। চুপচাপ বুকের মধ্যে পড়ে থাক, নইলে রাতটা কিন্তু আরও লম্বা হবে। আয়নের এমন সোজাসাপটা হুমকিতে তিথি একদম জমে গেল। সে জানে এই মানুষটা যা বলে তাই করতে দ্বিধা করে না। রাতের সেই উত্তাল স্মৃতির রেশ এখনো তিথির শরীরে টাটকা। সে আর ধস্তাধস্তি সাহস পেল না। আয়নের গায়ের ঘ্রাণ আর তার বুকে ধূপগুগানি শুনতে শুনতে তিথি স্থির হয়ে পড়ল। রাতটা শেষের পথে। ভোরের হাওয়াটা একটা ঠান্ডা আবার চারপাশে ঘিরে রয়েছে। আশি হঠাৎ ঘুম ভাঙল দূর থেকে ভেসে আসা একটা মিষ্টি অথচ বিষণ্ণ আওয়াজে। সে পাশে তাকিয়ে দেখে বিছানায় শিয়াব নেই। আশি চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে অলস্য ভেঙে হেঁটে হেঁটে ব্যালকনিতে গেল। দরজায় দাঁড়াতে সে দেখল ব্যালকনিতে চেয়ারে বসে শিয়াব আপন মনে গিটার বাজছে। ভোরের আবছা আলোয় শিয়াবের অবয়বটা এক রহস্যময় রূপ নিয়েছে। হঠাৎ আসে শুনতে পেল শিয়াবের সেই দরদি কণ্ঠের গান। শিয়াব চোখ বন্ধ করে গিটারে আঙুল চালিয়ে গেয়ে উঠল, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। আশি দরজায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল।
শিহাবের গলার সেই সুর যেন ভোরের বাতাসের সাথে মিশে তার স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শিহাব আবারও গিটারে ঝংকার তুললে তার কণ্ঠস্বর এবার আরও গম্ভীর আর হাহাকার ভরা। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, সইলাম বেদনা। গানের প্রতিটি শব্দ শিহাবের বুক চিরে বেরিয়ে আসলো। সে আবার ধরল, কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। গানটা শেষ করে শিহাবের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়ে পড়ল। কম্পমান সুরটি থমকে গেল। সে তখনও বুঝতে পারেনি আশি পেছনে দাঁড়িয়ে সবটা দেখেছে আর শুনছে। শিহাবের ক্লান্ত কাঁধ দুটো ক্লান্তিতে নুয়ে আসছে। আশি ধীরে ধীরে শিহাবের পাশে এসে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে, কিন্তু শিহাবের চারপাশে যেন এক বিষণ্ণতার দেওয়াল তৈরি করছে। শিহাব যখন নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করলো তখন সে চমকে থাকলো। আশিকে দেখে শিহাবের বুকটা যেন ধক করে উঠলো। সে ভাবতে পারেনি আশি তার এই দুর্বল মুহূর্তটা দেখে ফেলবে। শিহাব তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা করলো। তার কণ্ঠস্বর কাঁপছে, কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারছে না। শিহাব আমতা গুলো, আশি তুমি এখানে ঘুমাওনি? শিহাব অপ্রস্তুত চেহারা দেখে আশি বুকের ভেতরটা হু করে উঠল। যে মানুষটা সবসময় পাহাড়ের মতো অটল থেকে সেই মানুষটার চোখের জল আশিকে এক নিমেষে অপরাধী করে দিল। আশি কোনো উত্তর দিল না, শুধু অপলক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে রইল। শিহাব গিটারটা একপাশে সরিয়ে রেখে চেয়ার থেকে উঠে দিল। সে আশির দিকে নজর দেখাতে পারছে না, বারবার নজর সরিয়ে নিয়েছে। শিহাব আবারও বলল, আসলে ঘুম ভেঙে গেল তো তাই একটু গিটারটা নিয়ে আসলাম। আশি এবার সাহস করে শিহাবের চোখের দিকে তাকিয়ে বলল, জানেন আমি কখনো কাউকে ভালোবাসিনি, কারো প্রতি মন খুলে দেওয়ার সাহস কখনো পাইনি, কাউকে নিয়ে স্বপ্ন দেখিনি, ভবিষ্যতে কোনো কল্পচিত্র করিনি। আমার হৃদয়ে কারোর জন্য কোনো সকালে ফুটেনি, কারোর জন্য সন্ধ্যা নামেনি। কিন্তু অদ্ভুতভাবে আশি আর ব্যালকনির রেলিংটা দুই হাতে শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমার একাকিত্ব জীবনে আপনি সেই পুরুষ যাকে দেখে প্রথমবার মনে হলো আমি তার সাথে থাকতে চাই। আশি এবার এক ঝটকায় শিহাবের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এবার একদম কাঁদো কাঁদো, চোখের করে জল চিকমিক করছে। আশি তখন নিজেকে সামলাতে পারলো না। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে, হ্যাঁ শিহাব, আমি আপনার সাথে থাকতে চাই। আমাকে আপনি কখনো ছেড়ে দিয়েন না। যদি কোনো দিন আমায় ভালোবাসতে পারেন না, যদি আমাকে আপনাকে দোষ দেবেন না। আপনার বুকের মাঝে ঘুমাতে না দিলেও আমার কোনো অভিযোগ নেই। আশির এমন অসহায়ভাবে নিজের দুটো হাত জোর করে শিহাবের সামনে দাঁড়ালো। তার গলার স্বর কান্নায় ভেঙে পড়ল। যদি আপনার পায়ের কাছে সামান্য একটু আশ্রয় পায়, তবে শুধু এই সামান্য আশ্রয়টুকু দিন। আমি সেই সামান্য আশ্রয়টুকু আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেব, এক বিন্দু অভিযোগ আর এক বিন্দু আফসোস ছাড়া। কথাগুলো বলে আশি শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। শিহাবের বুকের মাঝে মুখ গুজে দিয়ে আশি তার হৃৎপিণ্ডের ধকপকানো শুনতে পেল। কান্নায় ভেঙে পড়ে গেলে আশি আবার বলতে শুনল, শিহাব আমি আপনাকে ভালোবাসি। আমি এই জীবনে আপনার সাথে কাটাতে চাই। আমি জানি আমি হয়তো কোনোদিন তুরার জায়গাটা নিতে পারবো না, তার শূন্যস্থান পূরণ করার সাধ্য আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি শিহাব, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাকে ভালো করার, চেষ্টা করবো আপনার সেই বিষণ্ণ মুখে অন্তত একটুখানি হাসি ফোটাতে। প্লিজ শিহাব, তবুও আমাকে কখনো ছেড়ে দিয়েন না। আশির কথাগুলো শুনে শিহাব একদম পাথর হয়ে গেল। তার মনে হলো পায়ের নিচে মাটিটা যেন ঝুলছে, মুখ থেকে এক টুকরো শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে গলার স্বর কেউ অদৃশ্য কোনো শক্তিতে টেনে ধরছে। শিহাবের সারা শরীর অবশ হয়ে আসছে, কেবল বুকের বাম পাশে এক তীব্র স্পন্দন অনুভব করছে। আশির চোখে পানি শিহাবের টি শার্টের উপর চুইয়ে তার উষ্ণ চামড়া স্পর্শ করছে। সেই নোনা জলের উত্তাপ শিহাবের হৃদয়ের গভীরে গিয়ে আশ্রে পড়ল। সে স্তব্ধ হয়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। যে আশিকে যে কেউ এতদিন ধরাছোঁয়ার বাইরে কেউ মনে করত, সে আজ তার বুকে গুজে এভাবে নিংড়ে দেওয়া ভালোবাসার কথা বলছে। শিহাবকে কিছু বলতে না দেখে হাসি এবার ধীরে ধীরে শিহাবকে ছেড়ে দিল। সে নিজেকে একটু গুছিয়ে নিয়ে মাথা নিচু করে ওড়নার খুঁট দিয়ে চোখের পানি মুছল। একটা দীর্ঘ নীরবতা ব্যালকনিতে ঝুড়ে রইল। আশা করেছিল শিহাব হয়তো অন্তত তাকে একটু সান্ত্বনা দেবে, কিন্তু শিহাবের প্রতিক্রিয়া তাকে অবাক করে দিল। শিহাব একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকে খুব স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর খুব নিরুত্ত করে বলে, আমার খুব ঘুম আসছে, এখন ঘুমোবো, গুড নাইট। বলে শিহাব আশির উত্তরের অপেক্ষা না করে গুমোট মুখে রুমে বিছানায় শুয়ে পড়ল।
আর এই নীরবতা আশিকে এক মুহূর্তের জন্য পাথরে স্তব্ধ করে দিল। আশি ব্যালকনিতে একা দাঁড়িয়ে রইল। ভোরের ঠান্ডা হাওয়া তার ভেজা গালে এসেই লাগছে। আশি শিহাবের চলে যাওয়ার দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজরে তাকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, জানি আজ আমার কথাগুলো উত্তর আপনার কাছে নেই। আমাকে এভাবে এড়িয়ে গিয়ে বাঁচতে চাইছেন তো? কিন্তু শিহাব আশিও সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নেই। এই কথাগুলো উত্তর আপনাকে দিতে হবে, আজ হোক বা কাল। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সবই করব। আপনার পাথরের মতো মনে আমি আমার জায়গা জাগিয়ে ছাড়ব। সকালবেলা সোনাঝাড়া রোদ জানালার পর্দা ভেদ করে সরাসরি তুরার চোখে পড়ল। সেই তপ্ত ছোঁয়ায় তুরার কাঁচা ঘুমটা পাতলা হয়ে গেল। সে ধীরে ধীরে চোখের পাতায় মেলে ছিল, কিন্তু পরক্ষণে থমকে গেল। নিজেকে আবিষ্কার করলো রৌদ্রের বলিষ্ঠ দুই বাহুর বাঁধনে। রৌদ্র তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। মুহূর্তে গতরাতের সব স্মৃতি তুরার মনের আয়নায় ভেসে উঠল। লজ্জায় লাল হয়ে গেল ফর্সা গাল দুটো। সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে লুকিয়ে পড়ল। তুরার এই হুটোপুটি আর কাঁচুমাচু ভাব দেখে রৌদ্রের ঘুমটা ভেঙে গেল। সে চোখ খুলে তুরাকে কম্বলের নিচে অমন করতে দেখে ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি জুড়ল। রৌদ্র গলাটা একটু নামিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, কিরে বউ, রাতে কি মন ভরেনি? আবার আদর করতে হবে নাকি? সমস্যা নেই, তুই চাইলে আমি রাজি। রৌদ্রের কথাগুলো শুনে তুরা যেন আকাশ থেকে পড়লো। সে কম্বলের ভেতর থেকে রৌদ্রকে এক ধাক্কা দিয়ে ঝাঁঝালো গলা বলল, আপনি একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। সারা রাত জ্বালিয়ে শরীরটা ব্যথা করে দিয়েছেন, এখন বলেছেন আমি নাকি দূরে যান বলছি? এখন থেকে আমার ধারে কাছে আসবেন না। রৌদ্র এবার পুরোপুরি উঠে বসে তুরার উপর ঝুঁকে হলো। তার চোখে মুখে সেই দুষ্টু মেরাপা। সে আলতো করে কম্বলটা টেনে সরিয়ে দিয়ে বলে, শোন তুরা, জোর করে দূরে সরিয়ে দিলে কে থাকা যায়? ওটা তো আমার ভালোবাসার প্রমাণ। আর এই ব্যথাটা আবার একটু দেই। কথাটা শেষ হতে না হতে রৌদ্র তুরার আতঙ্কিত এই আক্রমণে তুরা প্রথমে থতমত খেয়ে গেল। পরক্ষণে শুরু হলো বাধা দেওয়া। সে রৌদ্রের চওড়া পিঠে সমানতালে কিল ঘুষে মারতে লাগলো, কিন্তু রৌদ্র যেন আজ পাথরের পাহাড় এক চুলও নড়ল না। বরং সে গভীরতায় তুরা একসময় হাঁপিয়ে গিয়ে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। রৌদ্রের মাতাল করা আদরের জোয়ারে নিজেকে সঁপে দিল এক মুহূর্ত অনুভূতির সাগরে। বেশ কিছু সময় পর শাওয়ার শেষ করে তোয়ালা জড়িয়ে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে ঢুকলো তুরা। ব্যথায় তার কপালে হালকা ভাঁজ। বিছানায় আয়েশ করে বসে থাকা রৌদ্র তুরার এই দশা দেখে বাঁকা হাসলো। দুষ্টুমি হলো, কিরে বউ, খুব বেশি কষ্ট হচ্ছে বুঝি? আসবি একটু? আমি না হয় পাটা টিপে দিলাম। রৌদ্রের এই রসিকতা শুনে তুরা আর সহ্য করতে পারল না। হাতের কাছে থাকা ভেজা টোয়ালটা সজোরে রৌদ্রের দিকে ছুঁড়ে মেরে রেগে আগুনের নির্লজ্জ পুরস্কারকে একদিকে আবার এখন ঢং করে বলছেন টিপে দিবেন? একদম মুখ সামলে কথা বলবেন। রৌদ্রের হাসিটা তোয়ালটা ধরে নিয়ে নিজের ঘাড়ে জড়িয়ে নিল। তারপর ধীর পায়ে তুরার একদম কাছে গেল। তার চোখে এক অদ্ভুত নেশা। সে তুরার কাছে কাছে ফিসফিস করে বলল, শোন তুরা, এমন মিষ্টি কষ্ট আমি তোকে সারা জীবন দিতে চাই। এমন নির্লজ্জ বললি না? আমার ভালোবাসাটা এমন নির্লজ্জ, যেখানে লজ্জা শরম দূরের কথা, লজ্জা নিজেই আমাকে দেখলে সালাম ঠুকে দেবে। এই তুরার গালে লাল আভা দেখে রৌদ্র আরো সাহস হয়ে উঠল। সে আরেকটু ঝুঁকে ফিসফিসে বলল, চল না বউ, বাথরুম। কথাটা শুনে তুলার মাথায় রক্ত চড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সে আয়নার সামনে রৌদ্রের বেল উঁচে যেই না রৌদ্রের দিকে তেড়ে গেল, অমনি রৌদ্র এক লাফে দরজার দিকে ছুট দিল। ওয়াশরুমে ঢুকে পড়ার আগে হাসতে হাসতে চিৎকার করলো, বাপ রে বাপ, খেপেছে রে বউ। রৌদ্রের বাঘিনী বউ আজ পুরোপুরি খেপেছে। নিজের জীবন বাঁচাতে চাইলে পালানো বুদ্ধিমানের কাছে। চাচা, আপন প্রাণ বাঁচা। নিজের শরীরের উপর অস্বাভাবিক ভার অনুভব করে তিতির কাঁচা ঘুমটা এক মুহূর্তে নিমেষে চোখ খুলে সে যা দেখলো তাতে তার স্পন্দন বদ্ধ হওয়ার জোগাড়। বিশাল দেহি আয়ন আস্ত একটা পাহাড়ের মতো তার বুকের উপর চড়ে ঘুমিয়েছে। তিতির জম যেন আটকেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে সর্বশক্তি দিয়ে আয়নকে ধাক্কা দিতে চিৎকার করলো, এই আয়নের বাচ্চা, মোষের একটা বস্তা, নামো বলছি আমার উপর থেকে, তাড়াতাড়ি নামো। আয়ন ঘুমের ঘোরে কখন যে তিথির রাজত্বে গেড়ে বসেছে সে নিজেও জানে না।
এই ধাক্কা দেখতে নামাতো দূরে কথা, উল্টো শরীরে পুরো ভরটা ছেড়ে দিয়ে আয়েস করে শুনলো। তারপর ঘুম জড়ানো বলে বিড়বিড় করে বলল, ডিস্টার্ব করিস না তো তিথি, ঘুমাতে দে। আজ বিছানাটা হঠাৎ এত নরম তুলতুলি কেন তো? মনে হচ্ছে তুলোর মেঘের উপর শুয়েছি। আয়ানের কথা শুনে তিথি পিত্তি জ্বলে গেল। সে দাঁতে দাঁত চেপে কোনো রকম ফিসফিস করলো, কোনো তুলার বেঁকে নয়, আজ তো একটা মানুষের উপর শুয়েছ। তুমি সরবে নাকি লাথি মেরে খাট থেকে ফেলে দিব। তিথির এই রণমূর্তি দেখে আয়ন এবার একটু নড়ে চড়ে বসলো, মাথা তুলে আলসেমিতে চোখে তাকিয়ে। সে সত্যি তিথির বুকের উপর বুক ঠেকে শুয়েছে সে, আর তিথি তার নিচে রাগে ফুসছে। আয়ন মোটেও অপ্রস্তুত হলো না, বরং তিথির লাল হয়ে যাওয়ার আগেই মুখটার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, পারে সকাল সকাল আমার রুমে বিন্দু মরিচ ফুটলো, এত ঝাল কোত্থেকে এলো রে? তিথি তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। আয়নের সে দানবীয় শরীরটার নিচে পিষ্ট হতে সে আবারও ধাক্কা দিয়ে বলল, আয়ন ভাইয়া নাম বলছি, তোমার এই পাহাড়ের মতো শরীরটাকে আমার এইটুকু শরীরে একদম পিষে যাচ্ছে, একদম জান বেড়ে যাচ্ছে। তিথির কথা শুনে আয়ন তো সরার নামেনি, বরং শরীরের উপর আরও দ্বিগুণ ভর ছেড়ে দিয়ে আলতো করে হাসলো। সে হাসিতে যেন খুনের নেশা মিশে আছে। সে তিথির কানের কাছে মুখ নিয়ে দুষ্টুমি গলে বলল, না রে তিথি, একদম উঠবো না। আমার নতুন বিছানাটা বড্ড বেশি আরামদায়ক। আগের খটখটে বিছানার সাথে চিরতরে ব্রেকআপ। এখন এই নরম বিছানার সাথে আমার নতুন রিলেশনশিপ। রাতে থেকে মন ভরে আদর করার পর যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার এমন গদিটা চাই। তাই ঠিক করছি আজ থেকে এটাই আমার পার্মানেন্ট বিছানা। আয়নের মুখে এমন নির্লজ্জ আর বেহায়ার আবদার শুনে তিথির ধৈর্যর বাঁধ এক নিমেষে ভেঙে গেল। আর আগে তার শরীরে আগুন গোলার মতো জল জল করতে লাগলো। সে বিছানায় শুয়ে দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে গগন বিদ্রে চিৎকে পড়ল, আয়নের বাচ্চা, তুই এখনই চুপ করবি, না হলে কসম করে বলছি আজ তোর মাথাটা ফাটিয়ে আমি ঘিলু বের করে নেব। তিথির সেই রাক্ষসী চিৎকারে আয়নের কানের পর্দা বুঝে ছিঁড়ে গেল। সে এক ঝটকায় তিথির উপর থেকে নেমে ছিটকে দূরে সরিল। নিজের কান দুটো চেপে ধরে সেও সমান তালে চিৎকে বলল, আরে শালি, আস্তে চিল্লাইতে পারিস না? কানের পর্দা ফাটানোর কোনো কন্ট্রাক্ট নিয়েছিস নাকি? প্রতিদিন সকাল সকাল এমন রাক্ষসীর মতো গর্জে কেন পারিস? তুই আসলে একটা শালি কুত্তির বাচ্চা, ডাইনির বাচ্চা, রাক্ষসীর বাচ্চা, কুন্নি বুড়ির বাচ্চা, পেতনির বাচ্চা, শাকচুন্নির বাচ্চা। তিথি বিছানার উপর ধপ করে বসে পড়ল। রাগে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, চোখ দুটো দিয়ে যেন ঠিকরে আগুন বেরছে। আয়নের গালি শুনে সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও চোখ পাকিয়ে হাত নেড়ে পাল্টা তোপ দেখাতে শুরু করল, কি আমি ওইসবের বাচ্চা? তাহলে তুই শুনে রাখ, তুই একটা কাঠ বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, তেলাপোকার বাচ্চা, যত বাচ্চা আছে সব বলে দিল। আস্ত একটা খাবিশের বাচ্চা। তিথি একদমই এতগুলো গালি দিয়ে যেন শান্ত হতে পারছে না। সে মুখ ছিল আরও কিছু বলার জন্য, কিন্তু তার আগে আয়ন এক লাফে বিছানায় হাত দিয়ে তিথির একদম গায়ের উপর ঝুঁকে পড়ল। চোখে এক দুষ্টু চাহনি দিকে তিথি কিছুটা থতমত হয়ে গেল। আয়ন বাঁকা এসে ফিসফিস, আরে আরে থাম থাম, একটু দম নে। এভাবে এক নিঃশ্বাসে চেঁচালে তো শরীরের সব ক্যালসিয়াম শেষ হয়ে যাবে। আর তখন রাতে আমার আদর সহ্য করতে পারবি না, ক্যালসিয়ামের অভাবে হাত পা ছেড়ে দিবি, তখন তো শুধু কান্নাই হবে। আর তোর এই কাতর তৃপ্তি দেখে আমি নিজের শক্তি তোর তখন সামলাবে কে? আয়নের মুখে এমন নির্লজ্জ রসলকতা শুনে তিথির মাথার রগ যেন এইবারে ছিঁড়ে যাওয়া জোগাড়। সে রাগে দিশেহারা হয়ে পাশে থাকা বালিশটা খপ করে তুলে সর্বশক্তি দিয়ে আয়নের দিকে ছুঁড়ে মারলাম। কিন্তু আয়ন যেন আগের থেকেই প্রস্তুত। সে দারুণ ক্ষিপ্ত তার বালিশ ক্যাচ করে ধরল। এরপর বালিশটা আবার তিথির দিকে আলতো করে ছুঁড়ে মারল। তার দিকে তাকিয়ে রসালো ফ্লাইং কিস ছুঁড়ে দিল। তারপর টেবিল থেকে তোয়ালেটা ঘাড়ে ঝুলে দুলতে দুলতে গলায় গান ছেড়ে গায়ে দিকে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। আউসে কইরাম বাপে, করাইল আমার বিয়া, বউ আনতে গিয়েছিলাম 100 গাড়ি নিয়া। আয়নের গানের কলি শুনে তিথি বিছানায় বসে রাগে দাঁত কিরমির করতে লাগলো। এই লোকটার নির্লজ্জতার কোনো শেষ নেই। ঠান্ডা পানির কয়েক কণা মুখে পড়তে শিয়াবের গভীর ঘুমটা পাতলা হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ মেলতে দেখলো তার সামনে এক স্বর্গীয় পরী দাঁড়িয়ে আছে। জানলার কাছ দিয়ে আসা এক চিলতে রোদ এসে পড়ছে আরশির গায়ে। সে তার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে ঝাড়ছে, আর চুলে ছিটে ফোটা পানি এসে শিয়াবের মুখে। শিয়াবকে এমন কাক ভরে গোসল করতে দেখে
সে বেশ অবাক। সে বিছানা উঠে ঘড়ঘড়ে গলায় বলল, এত সকাল সকাল গোসল কেন? আসে আয়নায় প্রতিমুহূর্তে শিহাবের দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি উপর দিয়ে বলে, উঠছেন? আসলে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছিল, তাই ভাবলাম গোসলটা সেরে নিই। সে এবার কথা বাড়ালো না, বিছানায় ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আর অবদ্ধ চোখ দুটোকে আর চোখে আরশিকে দেখে নিল। ভেজা চুলের পানি আরশির কাঁধ থেকে পিঠ অব্দি গড়িয়ে পড়ছে। দৃশ্যটা যেন এক জীবন্ত চলরঙ্গি। সে অজান্তে কয়েক পলকহীনভাবে তাকিল। আশির হঠাৎ শিহাবের এই পলকহীন চাহনি খেয়াল করতে সশব্দে একটু গলা খাঁকড়ে দিল। শিহাবের ঘোর মুহূর্ত কেটে গেল। সে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। পেছন থেকে আশির খিলখিল হাসির শব্দ কানে আসছে পড়ল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যেই না আয়নার সামনে দাঁড়াবে অমনি তার নজর গেল বিছানা দিকে। আশি গভীর মনোযোগ দিয়ে বিছানা গোছাচ্ছে। নিচু হয়ে চাদরটা টেনে নিয়ে গলার ওড়নাটা একপাশে ঝুলে পড়ছে আর জামার কিছুটা। শিহাব যেন নিজের চোখ দুটোকে শাসন করতে পারছে না। সে কয়েকবার জোরে জোরে ঢিক গেলে অন্যদিকে তা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে রাগে আর বিরক্তি বিড়বিড় করে বলতে, মেয়েটার সমস্যা কি? কখনো ভেজা চুল দেখিয়ে মানুষের মনোযোগ টেনে নিচ্ছে, আবার কখনো এভাবে বিরক্তিকর। ও কি ইচ্ছে করে এই সমস্ত অসভ্যতা করছে? সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা সামলে নিল। তারপর গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে কিছুটা বিরক্তি মিশিয়ে আশির উদ্দেশ্যে বলেছিলাম কি আশি, তোমার নিজের দিকে একটু খেয়াল রেখে কাজ করা উচিত। এই অবস্থায় চোখের সামনে কাজ করাটা আমার কাছে বিরক্তিকর লাগে। সে এবার কথাগুলো শুনে আশি হাতের কাজ হঠাৎ থেমে গেল। সে কয়েক মুহূর্তে কিংকর্তব্যমূর হয়ে সে এবার চওড়া পিঠের দিকে তাকিয়ে রইল। কথাটার মানে বুঝতে না পারে সে নিজের দিকে তাকালো না। তখন লজ্জায় তার মাথা কাটার জোগাড়। ওড়নাটা একপাশে ঝুলে আছে আর জামার চেনটা অনেকটাই নেমে গেছে। তড়িঘড়ি করে যে ওড়নাটা টেনে গলার কাছে শক্ত করে জড়িয়ে নিয়ে আসে আমতা গেল। আসলে খেয়াল ছিল না, একদম বুঝতে পারিনি। সে আবার কোনো পাল্টা জবাব দিল না। গুমোটাক নিস্তব্ধতার মাঝে সে দ্রুত তৈরি হয়ে নিল। নিচে ডাইনিং রুমে একে একে সবাই এসে জড়ো হতে শুরু করে। তুরা, রৌদ্র, তিথি, আয়ন সবাই নেমে এলো। তুরা যখন ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে গেলো, আরপা চট করে তার পাশে গিয়ে কানে কানে ফিসফিস গুলো, বলছি কি তুরা, রৌদ্র ভাই কি কাল রাতে তোকে একটু বেশি আদর করে ফেলছে? সেই আদরের চিহ্ন নিয়ে আমাদেরকে দেখাতে চলে গেছে। ওরে ছেড়ি, আমি এখানে সিঙ্গেল মানুষ, আমার অন্তরে আর জ্বালা দিস না। তোর কাঁধের কাছে জামাটা একটু সরে গেছে, পরিষ্কার কামড়ের দাগ দেখা যাচ্ছে। আরপার কথা শুনে তুরা যেন মাথায় আকাশ ভেঙে গেল। সে বড় বড় চোখ করে চট করে নিজের কাঁধের দিকে তাকা দিল। সত্যি সত্যি রৌদ্রের দেওয়া ভালোবাসার চিহ্নটা। তুরার মুখটা টকটকে লাল আপেলের মতো হয়ে গেল। সে দ্রুত হাত দিয়ে জামার ওড়নাটা টেনে দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে আরফার দিকে মুখ ফিরিয়ে তাকালো। আরফা আড়ালে মুখ টিপে হাসতে লাগলো। সবাই মিলে ড্রয়িং টেবিলে বসে খাওয়া শুরু হলো। কিছুক্ষণ পর পরিবেশটা একটু গম্ভীর হয়ে গেলো। সে গ্লাসে এক চুমুক পানি খেয়ে সবার উদ্দেশ্যে বলল, আসলে আপনাদের একটা কথা বলতে যাচ্ছি। আমি আজই চলে যাব, অফিসে একটা জরুরি মিটিং আছে। সেটা কোনোভাবে ম্যানেজারের উপর ভরসা করে ছেড়ে দেওয়া যাবে না। সে বেড়ে হঠাৎ চলে যাওয়ার ঘোষণা টেবিলে সবার মাঝে একটা নিস্তব্ধতা নেমে এলো। আর সে এক মুহূর্তের জন্য শিহাবের দিকে তাকালো। তার চোখে যেন এক চাপা বিষণ্ণতা খেলে গেল। আনোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে শিহাবের দিকে তাকালেন। বড় ছেলের মতো শিহাবকে তিনি বেশ পছন্দ করেন, তাই মন থেকে চাইছিলেন আর কতটা দিন থাকুক। তিনি খানিকটা অনুরোধ ছিল, আর কিছুদিন থাকা যায় না বাবা? কোনোভাবে কি অফিসের কাজটা ম্যানেজ করা যায় না? সে বিনয়ের সাথে দৃঢ়তাভাবে জবাব দিল, না আঙ্কেল, এই কাজটা এখন অন্য কাউকে দিয়ে হবে না। ম্যানেজারের উপর ভরসা রেখে ফেলে বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই সময় আমার সরাসরি থাকাটা জরুরি। আনোয়ার খান ধীরে স্থিরভাবে মাথা নাড়লেন। তিনি নিজেই একজন ব্যবসায়ী। তিনি খুব ভালো করে জানেন ব্যবসার ক্ষেত্রে সময়ের গুরুত্ব কতটা ঝুঁকি হতে পারে। তাই তিনি জোরাজুরি না করে মৌন সম্মতি দিলেন। পুরো ডাইনিং টেবিল জুড়ে এক গুমোট নিস্তব্ধতা নেমে এলো। বেশ কিছুদিন কেটে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার আপন গতিতে চলে যায়। তুরা আর রৌদ্র দিন দিন এখন অফুরন্ত রোমাঞ্চ আর হাসি খুশি। অন্যদিকে আয়ান আর তিথির খুনসুটি আগের মতো আছে। তবে তিথির পরীক্ষা থাকায় আয়ান আর আগের মতো জ্বালাতন করে না। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান এখন বাসাতেই বেশি সময় থাকেন। ফ্যামিলি বিজনেস পুরোটা দায়িত্ব রৌদ্র আর আয়ানের কাঁধে। রৌদ্র শুধু দেশেই ব্যবসা নয়,
বরং সুইজারল্যান্ডে বিজনেসটা ল্যাপটপের মাধ্যমে মিটিং ডিল ফাইনাল করে দারুণভাবে সামলাচ্ছে। এদিকে আশি আর শিয়াবদের বাসাতে থাকছে, আশিও কম যাচ্ছে না। বেশ কিছুদিন শিয়াবকে ভীষণ জ্বালাতন করছে। শিয়াব ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলে মুখে কিছু বলতে পারছেন না, কারণ মিনার চৌধুরী কড়া শাসনে জানিয়েছেন আশি যদি কেউ কিছু বলে তবে তিনি মেরে তার চামড়া তুলে নেবেন। মায়ের এমন মারমুখে আদেশের সামনে শিয়াব এখন পুরোপুরি নিরুপায়। সময়টা দুপুর। আশির ড্রয়িং রুমে সবাই বসে মিনা চৌধুরীর মাথায় যত্ন করে বেনুনি গেঁথে দিয়ে দুজনে মিলে গল্প মেরছেন। হঠাৎ আশির মনে একটা প্রশ্ন জাগলো। সে কৌতূহল হয়ে মিনা চৌধুরীকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, শিয়াব খেতে সব থেকে বেশি কী পছন্দ করে? মিনা চৌধুরীর ছেলের পছন্দের কথা শুনে মুচকি হাসলেন। তিনি পরম মমতায় বললেন, শিয়াব সব থেকে বেশি পছন্দ করে পায়েস। ও ছোটবেলা থেকে পায়েস পছন্দ করে। আশিফ মনে মনে কিছু একটা পরিকল্পনা নিলেন। আচ্ছা মা, আমি যদি নিজের হাতে পায়েস বানাই তাহলে কি উনি খাবেন? মিনা চৌধুরী মেয়ের মতো আবদার শুনে হো হো করে হেসে উঠলেন। তিনি আশির চিবুক ছুঁয়ে আদর করে বললেন, দেখো মেয়ের কাণ্ড। খাবে না কেন? তুমি এত কষ্ট করে বানাও, তবে অবশ্যই খাবে, বরং খুশি হবে। আশিফ মনে মনে ঠিক করে নিল যে আজ যেভাবে হোক পায়েস রান্না করবে, যেইভাবে সেই কাজ। সে দ্রুত রান্নাঘরে দিয়ে ফোন থেকে পায়েস রান্নার রেসিপি বের করে মন দিয়ে দেখে নিল। তারপর প্রয়োজনীয় সব উপকরণ এক এক করে চুলার সামনে এনে গুছিয়ে রাখলো। কাজ থেকে শুরু করে মুহূর্তের মধ্যে কাজু বাদামের কথা মনে পড়লো, কিন্তু রান্নাঘরের আশেপাশে কোথাও বাদামের কৌটো খুঁজে পেল না। হঠাৎ আশির নজর গেল থাইয়ের উপর তাকে রাখা বাদামের দিকে। সেখানে বাদাম থাকলেও সেটা আশির নাগালের বেশ বাইরে। সে হাত বাড়িয়ে নাগাল পাওয়ার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু বরাবরের ব্যস্ত। আশির পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে বারবার চেষ্টা করতে হাঁপিয়ে গেল, কিন্তু সে নিজেই বিরক্ত। ইয়ে আল্লাহ, এত উঁচুতে কেউ জিনিস রাখে? হাত বাড়াতে বাড়াতে আমার তো জান বেড়ে যেছে। তখনই পিছন থেকে কেউ বাদামের বয়মটা হাত বাড়িয়ে অনায়াসে নামিয়ে দিল। আর সে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে বয়মটি রাখতে রাখতে সেই পরিচিত গম্ভীর স্বর বলে উঠল, ছোটোবেলায় তোমার মা তোমাকে ঠিকমতো হরলিক্স খাওয়ানি, তার জন্য বোধহয় এতটা খাটো হয়ে গেছো। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে আশি ঘাড় বাঁকিয়ে দেখলো শিয়াব দাঁড়িয়েছে। শিয়াবের মুখে এমন বাঁকা কথা শুনে আশি ভুরু কুচকে গিয়ে বলল, কি আমি খাটো? তার মানে আপনি বলতে চাইছেন আমি খাটো? শিয়াবের ঠোঁটের কোণে হালকা হাসি রেখে ফুটে উঠল। আশি রাগী মুখের দিকে তাকে শান্ত করে বলে, তা নয়তো কি? সামান্য এটুকু উঁচুতে হাত পৌঁছায় না বলে ইয়া আল্লাহ জান বেরিয়ে যাচ্ছে, এটাকে খাটো বলা ছাড়া না আর কি বলা যায়? কথাটা বলে শিয়াব বয়মটি আশির হাতে দিয়ে পুনরায় একটু কৌতূহল করে বলল, বাই দ্য ওয়ে, তুমি এই ভদ্রপুরে রান্নাঘরে কী খুঁজছো? শেফ এমন হঠাৎ প্রশ্নে আশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার গলার স্বর কিছুটা নিচু হয়ে গেল। লজ্জামাখা গলা ছোটো করে বলল, পায়েস রান্না করবো। আশির কথা শুনে শেফ থামলো। সে খানিকটা বাঁকা দৃষ্টিতে আশির উপর নিচ থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বেশ তাচ্ছিল্য শুনল, গুড, বানাও, তবে দেখো এবার যেন আই লাভ ইউ মুভির মতো ভুল করে চিনির জায়গায় লবণ দিও না। কথাটা শোনা মাত্র আশির কান ঝাঁঝা করে উঠল। অপমানে আর রাগে রগগুলো ফুলে উঠল। সে প্রচণ্ড রাগে তরপরিয়ে চড়া করে পাল্টা কিছু বলতে যাবে, তার আগে শিয়াবের বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আর সে রাগে ফুঁসতে ফুঁসতে বয়ামটা শক্ত করে চেপে দাঁতে যাচ্ছে বলে, আজ রান্না ঠিকমতো পারি না বলে আপনার মুখ থেকে এসব কথা কিছু? অপমান, জাস্ট জ্যান্ত অপমান। রৌদ্র আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল। মিটিং শেষ করে ক্লায়েন্টের সাথে কিছুক্ষণ কথা বলে রিসোর্ট থেকে বেরোলো। পকেট থেকে ফ্রেন্ড মেয়েকে তুরার নাম্বারে ফোন দিয়ে গাড়িতে উঠতে ফোনটা ধরলো। তোরা তখন ব্যালকনিতে বসে খুব মনোযোগ দিয়ে একটা উপন্যাস পড়ছিল। হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠতে সে চমকে উঠল। স্ক্রিনে রৌদ্রের নাম দেখে রিসিভ করে ওপাশ থেকে রৌদ্র বেশ জন্মনে গেল বলে, বেবি, এটা পার্সেল যাবে, ওটা রিসিভ করে চটজলদি তৈরি হয়ে নিচে নামো। তোরা অবাক হয়ে কপালে ভাঁজ বলে, কোথায় যাবো? সারপ্রাইজ। এখন কথা না বলে জলদি রেডি হ, আমি আসছি। কথা বলে রৌদ্র ফোনের লাইন কেটে দিয়ে তুরা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইয়ের পাতায় মন দেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যে পার্সেলটা এসে পৌঁছলো। তনুজা খান নিজেই পার্সেলটা নিয়ে তুরার ঘরের দিকে গেলেন। তুরা কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলতে তার চোখ বড় বড় হয়ে গেল। ভেতরে একটা সোনালি রঙের জর্জের শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি আর রেশমি চুড়ি। তুরা অবাক হয়ে আর সময় নষ্ট না করে রৌদ্রের কথা মতো কিছু সময় তৈরি হয়ে নিল।
তনুজা খান কয়েকদিন ধরে তুরাকে সুন্দর করে শাড়ি পরা শিখিয়েছিল, তাই আর একাপত্তে কোনো সমস্যা হলো না। সাজগোজ শেষ হয়ে তুরা অধীর আগ্রহে ব্যালকনিতে পায়চারি করতো। এদিকে রৌদ্র এক মনে গাড়ি ড্রাইভ করছে। দুপুরে তপ্ত রোদ, তাই রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা কম, বেশ নিভৃতে। রৌদ্র যখন আপন মনে গাড়ি চালিয়েছে, হঠাৎ তার চোখগুলো রাস্তার ধারে দেখলো কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে ঘিরে বিরক্ত করছে। মেয়েটা নিজেকে রক্ষা করার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু ছেলেগুলো যেন আরও বেশি আশকারা পেয়ে সীমা সারিয়ে যাচ্ছে। রৌদ্র এই দৃশ্য সহ্য করতে পারল না। সে শব্দে কষে গাড়িটা থামালো। দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে, সমস্যা গিয়ে মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? রোদ মেয়েটা রৌদ্রের বলিষ্ঠ কণ্ঠ শুনে আশার আলো দেখল। সে দৌড়ে গিয়ে রৌদ্রের পিছনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা বলল, প্লিজ হেল্প মি। এই ছেলেগুলো আমাকে খুব নোংরাভাবে কথা বলছে, বাজেভাবে। ছেলেগুলোর মধ্যে একজন রৌদ্রের দিকে তেড়ে এসে অবগত হলো, আমরা কি করছি না করছি তার কৈফিয়ত তোকে দিতে হবে। রৌদ্রের চোখ দুটো লাগে লাল হয়ে গেল। সে তর্জনী উঁচিয়ে সামনের দিকে এক পা এগিয়ে এসে গম্ভীর হলো, অফকোর্স ইউ হ্যাভ টু। রাস্তার পাশে বোনদের সাথে অসভ্যতামি করে আর বড় বড় কথা বলবে? এখনই মাপ চা, বল আমার বোন ভুল হয়ে গেছে, মাপ চা। আরে আপা। ছেলেটার আগে ইতিহাস জ্ঞান হারিয়ে রৌদ্রের দামি কোটের কলার শক্ত করে চেপে ধরে। সে দাঁতে দাঁত চেপে কদর্য গেল বলে, তোর সাহস তো কম না, তুই আমাদের মতো চিজদের বলিস মাপ চাইতে? কলা চেপে ধরে রৌদ্র শার্টের উপর বোতামটা একটু কুঁচকে গেল, কিন্তু রৌদ্রের চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। সেখানে এক ভয়ঙ্কর শীতলতা মিশে আছে। সে একদম স্বাভাবিক, একটা হারিম শান্ত কণ্ঠে ছেলেদের দিকে তাকে বলে, হাত সরা। তোর এই নোংরা হাতে স্পর্শ আমার ভীষণ বিরক্ত লাগছে। এবার সত্যি বলতে আমার প্রচুর রাগ আছে। ডোন্ট ট্রাই মাই পেশেন্ট, গেট ইউর ডার্টি হ্যান্ডস অ্যান্ড অফ মি। সেটা আবার আরও জেদ নিয়ে রৌদ্রের কলার থেকে আরও চেপে দিল। সে রৌদ্রের মুখের উপর মুখ এনে তাচ্ছিল্য, হাত সরাবো না। তুই আমার কি করবি, দেখি তুই কি করতে পারিস। রৌদ্র এবার অদ্ভুতভাবে শান্ত। সে কোনো প্রতিউত্তর না দিয়ে পকেট থেকে স্থিরভাবে আইফোনটা বের করল। কারণ নাম্বার ডায়াল করে ফোনটা কানে পাশে দিতে পাশের এক ছেলে ছো মেরে রৌদ্রের হাত থেকে ফোনটা কেড়ে নিল। সে ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে সবার দেবে, বাহ, আরে বা আইফোন, দেখ দেখ কি দামি, কি সুন্দর জিনিস। আমার তো মনেই হয় না ছেলেটা অনেক বড় ঘরের ছেলে, আর দেখতে পাচ্ছি না কত হ্যান্ডসাম আর পরিপাটি হয়ে গেছে। এই ছেলেগুলো কথাগুলো বলে কিছু হ্যাবলা টাইপের মতো হলো। তার কথাগুলো শুনে ছেলেটা রৌদ্রের কলার চেপে ধরেছিল। তার মাথায় বাজ পড়ল। সে বুঝতে পারল রৌদ্র কোনো সাধারণ মানুষ নয়। আতঙ্কের সাথে সাথে কলার ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। রৌদ্র নিজের কৌটোটা ছেড়ে একটু সোজা হয়ে বসলো। তারপর ঠোঁটের কোণে শীতল বাঁকা হাসি ফুটিয়ে ছেলেদের উদ্দেশ্যে বলল, মাপ চা বোনের কাছে। রৌদ্রের এই শান্ত এবং কর্তৃত্বপূর্ণ আদেশ হলে ছেলেগুলো বুকের ভিতর এবার কেঁপে উঠল। ছেলেগুলো এবার নিজেদের বিপদ বুঝে কুঁকড়ে গেল। তারা সৃজনের সামনে গিয়ে মাথা নিচু করে কাঁপা কাঁপল, বোন আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেয়। মেয়েটার নাম সৃজনী। সে এতক্ষণ ভয়ে সেজে থাকলেও রৌদ্রের উপস্থিতি তাকে সাহায্য করলো। সৃজনী এবার প্রচণ্ড রাগ ও তীক্ষ্ণ করলো, মাপ তখনই করব যখন এখানে দাঁড়িয়ে সবার সামনে 100 বার ধরে কান বজুটপুর করবি, আর তার সাথে বলবি আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবো না। মেয়েরা আমার বোন, মায়ের মতো, আমি তাদের খুব সম্মান করি। ছেলেগুলো রৌদ্রের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে তর্ক সাহস করলো। তারা কান ধরে রাস্তার মাঝখানে সৃজনীর কথা মতো 100 বার উঠবোস করতে লাগলো, আর এমন চিৎকারের প্রতিজ্ঞাগুলো করলো। তাদের এমন অবস্থা দেখে আশেপাশের লোকজন থমকে গেল। শাস্তি শেষ হলে হ্যাবলা ছেলেটা কাঁপা কাঁপা হাতে রৌদ্রের ফোনটা তার দিকে বাড়িয়ে গেল। রৌদ্র ফোনটা নিতে ছেলেগুলো প্রাণে ভরে উল্টো দিকে দৌড়। সৃজনী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলাল। রৌদ্রের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা অবাক চোখে থাকলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার সাথে হয়তো আমি নিজেও জানি না। রৌদ্র একদম স্বাভাবিক বলে শান্ত বলল, ধন্যবাদে কিছু নেই। বিপদে আপনার মানুষকে রক্ষা করা প্রতিটি মানুষের কর্তব্য। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি, ইটস নর্মাল। সেজন্য মুগ্ধ হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। যদি কিছু মনে রাখেন তবে আপনার নামটা জানতে পারি? রৌদ্র একটা লম্বা শ্বাস টেনে হাতে থাকা ঘড়ির দিকে তাকে বলে, আব্রাহাম খান রৌদ্র। আসি তাহলে, ভালো থাকে, একটু সাবধানে চলাফেরা করুন, অসময়ে এভাবে একলা বাসা থেকে বেরোয় না। কথার শেষে রৌদ্র আর দ্বিতীয়বার সৃজনের দিকে তাকালো না।
তোলার কথা মনে পড়তে সে দ্রুত পায়ে গাড়ির গিয়ে বসলো এবং স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে বিহীন। সেই জন্যই মোহবিষ্টর মতো রৌদ্রে চলে যাওয়ার গাড়িটার দিকে তাকিয়ে রইল। সে নিজের মনে বিড়বিড়, আব্রাহাম নন্তর নামটা যেমন সুন্দর, চেহারাটা তেমনই মানসিকতা। সত্যি একজন অসাধারণ মানুষ। ভাবতে সৃজনীর ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠল। তার মনের গভীরে কোথাও অজানা এক অনুভূতি ঢেউ উথাল পাতাল করতে শুরু করলো। রৌদ্রের ব্যক্তিত্ব সেই ছাপ যেন সৃজনীর হৃদয়ে স্থায়ীভাবে বসে গেছে। আজ তিথির পরীক্ষা শেষ। হল থেকে বের হওয়ার সময় মনটা ফুরফুরে থাকলেও কলেজের গেটে আসতে সেই আনন্দ বিষাদের রূপ নিল। সামনে আয়ান আর রাজকীয় গাড়িটা নিয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্য তিথির গা সওয়া হয়ে গেছে, কারণ আয়ান প্রতিদিন নিজের অফিস কাজ ফেলে তিথিকে কলেজে আনা নেওয়া করে। কিন্তু আজ গেটের সামনে দৃশ্যটা দেখে তিথির শরীরে রক্ত টকবক করে মাথায় গেল। আয়ান একা নেই, তার সামনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছে, আর আয়ান বেশ রসিয়ে রসিয়ে হেসে মেয়েটার সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে তিথির পিত্তি জ্বলে গেল। তার ভীষণ ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আয়নের সে হাসি মাখা মুখটা হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দিতে। তিথি স্পষ্ট বুঝতে পারে অন্য কোনো মেয়ের সাথে আয়নকে এভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বলতে দেখে তার কলিজার ভেতরটা কেউ যেন বিষাক্ত তীরের খোঁচা দিচ্ছে। অভিমান আর রাগে তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। এদিকে আয়নের মনের খবর একদম আলাদা। ভার্সিটি জীবনের পুরো এক বান্ধবীর মাঝ রাস্তায় হুট করে দেখে মেয়েটি যেচেই কথা বলছে। আয়নের মনে মনে ছটফট করছে, কারণ তিথির পরীক্ষা শেষ হওয়ার পার হয়ে যাচ্ছে। কিন্তু সৌজন্যতার খাতিরে বাইরে কৃত্রিম হাসি বজায় রেখে মেয়েটা কথার উদ্দেশ্যে সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভাবছে কখন আপদ বিপদ হয়। তিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা শক্তি পেল না। রাগে শরীর কাঁপছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এসেছে। আয়ন তাকে দেখার সে রাগে গজগজ করতে করতে পাশে একটা রিকশাকে ইশারা করলো। তড়িঘড়ি করে রিকশায় উঠে রিকশাওয়ালাকে জোরে বাড়ি ভাড়ার তাগিদে দিয়ে সে একরাশ অভিমান নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তিথি বাড়িতে ঢুকে কারোর সাথে কথা না বলে ঝড়ের বেগে নিজের রুমে গিয়ে গেলো। সজোরে শব্দ করে দরজাটা বন্ধ করে ভেতর থেকে লক দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। তার বুকের ভেতরটা তখন রাগে আর অভিমান দাউদে করছে। বেশ কিছুক্ষণ পর গাড়ির দরজা দিয়ে আয়ন রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকলো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে রীতিমতো কাঁপছে। আয়ন সোজা তিথির রুমের সামনে এসে দাঁড়ালো। সে জানে তিথির পরীক্ষা শেষ, সোজা নিজের রুমে আসবে, কিন্তু রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আয়নের মেজাজ যেন সাত আসমানে চড়ে গেল। সে দরজায় বিকট শব্দ দিয়ে লাথি মেরে হুঙ্কার দিয়ে বলল, তিথি, ভালোই ভালো বলছি, দরজা খোল। তোর কলিজা কত বড় হয়েছে আমি আজ দেখতে চাই। তুই আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেও একা বাড়ি চলে আসলে কোন রহস্যে? দরজাটা খোল। ভেতর থেকে তিথি সমান্তিতে চিৎকার করলো, খুলবো না দরজা। কোন সাহসে এসেছি তা জানা তোমার দরকার নেই। আমার ইচ্ছে করিনি তোমার সাথে আসতে, তাই চলে এসেছি। এতে তোমার কি? যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। আয়ন রাগে বড় বড় শ্বাস নিতে নিতে চোয়াল শক্ত করলো। দেখ তিথি, এমনিতে মাথা গরম হয়েছে, আমাকে আর রাগাস না। ভালোই বলে মেয়ের মতো দরজাটা খোল, না হলে কিন্তু আমি আজ দরজা ভেঙে ঢুকবো, তখন কিন্তু খুব খারাপ হবে। আয়নে এমন চিল্লাচিল্লি আর দরজায় লাথি মারা শব্দে তনুজা খান আর হিমি খান দুজনে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। হিমি খান আয়নের এমন রণমুক্তি দেখে ঘাবড়ে গিয়ে বলল, কী রে আয়ন, কী হয়েছে এমন? তুই মাঝ দুপুরে এমন পাগলের মতো রেগে আছিস কেন? আর তিথি এভাবে চিল্লাচিল্লি করছে কেন? আয়ন রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে হিমি খানের দিকে তাকিয়ে তীক্ষ্ণ করলো, আম্মু, তিথিকে বলো এখনই দরজা খুলতে, না হলে কিন্তু আমি এই দরজা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভেতরে ঢুকবো। আর কখন ওর সাথে আমি কি করব সেটা কল্পনা করতে পারছে না। হিমি খান ছেলের এরকম উন্মত্ত রৌদ্রমূর্তি থেকে ভেতরে ভয় কুঁকড়ে গেল। তিনি জানেন আইন সচরাচর মেজাজ হয় না, কিন্তু একবার রক্ত চড়ে গেলে আসমান জমিন এক করে ফেলে। হিমি খান ব্যাকুল হয়ে তিথির দরজা ধাক্কাতে দিয়ে বলল, তিথি মা, দরজাটা খোল। ছেলেটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, ওকে আর খ্যাপাস নেনে মা, বড় বিপদে পড়বে। ভেতরে তিথি পাথরের মতো শক্ত হয়েছে, কলিজা কাঁপলেও জেদটা তার পাহাড় সমান। সে দরজার এপাশ থেকে দাঁড়িয়ে তর্কিয়ে বলে, আম্মু, ওই রাক্ষসটাকে এখান থেকে আগে বিদায় করো। ওকে দেখলে আমার পিত্তি জ্বলে যাচ্ছে, আমি ওর মুখ দর্শন করতে চাই না, প্লিজ সরাও। তিথি এখন হিমি খানকে আম্মু বলে ডাকে, যেটা হিমি খান তাকে ডাকতে বলছে। কিন্তু তিথির মুখে এমন অবাধ্য কথা শুনে আয়নের ধৈর্যের শেষ শতটুকু ছিঁড়ে গেল।
সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। শরীরের সমস্ত শক্তি পায়ের তলায় এনে দরজায় ঠিক মাঝ বরাবর একটা প্রচণ্ড লাথি মারল। বিকট শব্দে ঠাস করে কপাট জোড়া আলাদা হয়ে গেলে দরজার লোক ভেঙে চৌচির। তনুজা খান আর হিমি খান আতঙ্কে কানে হাত দিয়ে পিছিয়ে গেলেন। তিথির বুকে ধুকপুকানি তার গলার কাছে চলে এসেছে। আয়ন এক ঝটকে ঘরের ভিতরে ঢুকে পড়ল। কোনো কথা নেই, কোনো তর্কের অবকাশ নেই। নিমেষে তিথিকে পাজাকোলা করে তুলে বস্তার মতো করে কাঁধে ঝুলিয়ে নিল। তারপর হনহনিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। তিথি কোনো উপায় না পেয়ে আয়নের পিঠে অনবরত কেল ঘুষে মারতে শুরু করলো। চিৎকার করে বলল, বাঁচাও আমাকে, আম্মু, এই রাক্ষসটার হাত থেকে উদ্ধার করো, নাহলে আমি কিন্তু আড়ি দেব তোমাদের সাথে। তনুজা খান হিমি খান কিছু বুঝে ওঠার আগে আয়ন তিথিকে নিজের রুমে গিয়ে সজোরে লাথি মেরে দরজাটা এঁটে দিল। তনুজা খান অস্থির হয়ে দরজায় কড়া নেড়ে কাপা গলায় বলল, আয়ন বাবা, মেয়েটা ভয় পাচ্ছে, পাগলামি করিস না। ও কি ভুল করেছে আমাদের বল, আমরা ওকে শাসন করব। তুই দরজা খোল। ঘরের ভেতর থেকে আয়ন তিথিকে দেওয়ালের সাথে চেপে ধরে দুবাহু শক্ত করে মুঠোয় নিল। তারপর সব লজ্জা শরম এক করে তনুজা খানের উদ্দেশ্যে চিৎকার করল, আম্মু, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, তিথি এখন আমার প্রপার্টি। ও যখন অন্যায় করছে তখন শাস্তিটা আমার স্টাইলে হবে। তখন তোমরা কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রোমান্স দেখবে নাকি? তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এখন তোমার মেয়েকে আচ্ছা করে আদর করে ঠান্ডা করবো, আর তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও আওয়াজ শোনো তাহলে। নির্লজ্জ ভালোবাসা পর্ব 9। পুরো গল্পটা প্লেলিস্টে।